আসসালামু আলাইকুম, আমি সাইফুল ইসলাম। কেমিস্ট্রির নতুন আরেকটি চ্যাপ্টারের ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আর আজকে আমরা যে চ্যাপ্টারটি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে রাসায়নিক বন্ধন। শুরু করার আগে তোমরা যারা নতুন আমার ভিডিও দেখছো, আজকেই প্রথম, তারা সাবস্ক্রাইব করে ফেলো এবং বেল আইকনটি ট্যাপ করতে পারো যাতে নতুন নতুন ভিডিও খুব সহজেই তোমরা সবার প্রথমে দেখতে পারো। রাসায়নিক বন্ধন চ্যাপ্টারটি অ্যাকচুয়ালি খুবই ইম্পর্ট্যান্ট এসএসসি বোর্ড পরীক্ষা যারা দিবা তাদের জন্য, কজ প্রতি বছরই অ্যাকচুয়ালি এই চ্যাপ্টার থেকে কোশ্চেন আসেই। সো আমরা এই চ্যাপ্টারটিও কয়েকটি পার্টে ভাগ করে দেখানোর ট্রাই করব আমি, যেহেতু এই চ্যাপ্টারটাও মোটামুটি একটু বড়। সো কয়েকটা পার্টে ভিডিও করে আমি দেখানোর ট্রাই করব। আর চলো শুরু করা যাক। আর বেসিক জিনিসগুলো আজকে আলোচনা করব। সো রাসায়নিক বন্ধনের প্রথম যে টপিক সেটা হচ্ছে যোজ্যতা ইলেকট্রন। সো আমরা একটু দেখি যোজ্যতা ইলেকট্রন। ওকে, যোজ্যতা ইলেকট্রন কী জিনিস? যোজ্যতা ইলেকট্রন হলো কোনো মৌলের সর্বশেষ স্তরে যতগুলো ইলেকট্রন থাকে সেটাই হচ্ছে যোজ্যতা ইলেকট্রন। সো আমরা যদি একটু উদাহরণ দিয়ে বোঝার চেষ্টা করি, যেমন ধরো আমি যদি লিথিয়ামের আমরা জানি যে পারমাণবিক সংখ্যা হচ্ছে 3। সো এটাকে যদি আমরা একটু ডায়াগ্রামের সাহায্যে দেখি, সো প্রথম স্তরে ওর থাকে 2টা ইলেকট্রন আর সেকেন্ড স্তরে থাকে একটা ইলেকট্রন। সো দেখো এই যে লিথিয়ামের যে ডায়াগ্রামটা আঁকলাম, এই ডায়াগ্রামের সর্বশেষ স্তরে কতগুলো ইলেকট্রন আছে? একটা ইলেকট্রন। তাহলে তার যোজ্যতা ইলেকট্রন কত হবে? 1। যোজ্যতা ইলেকট্রন হবে হচ্ছে 1। সো সেমভাবে ধরো আমি আরেকটা লিখি, যে আরেকটা মৌল, যেমন ধরো অক্সিজেন হচ্ছে 8। সো ওর যদি ডায়াগ্রাম আঁকি, প্রথম স্তরে থাকবে 2টা আর দ্বিতীয় স্তরে থাকবে 6টা। সো এরকম। সো যোজ্যতা ইলেকট্রন কত হবে? যোজ্যতা ইলেকট্রন হচ্ছে সর্বশেষ স্তরের ইলেকট্রন সংখ্যা। সো এখানে সর্বশেষ স্তরে কতগুলো ইলেকট্রন আছে? 2টা, 3টা, 4টা, 5টা, 6টা। সো 6, 6 এরকমভাবে সর্বশেষ স্তরে যতগুলো ইলেকট্রন থাকবে সেটাই হচ্ছে যোজ্যতা ইলেকট্রন। আরেকটা উদাহরণ দিই আমরা, ধরো সাপোজ অ্যালুমিনিয়াম আছে, অ্যালুমিনিয়াম হচ্ছে 13। সো প্রথম স্তর, দ্বিতীয় স্তর, তৃতীয় স্তর। সো প্রথম স্তরে থাকে 2টা ইলেকট্রন, দ্বিতীয় স্তরে থাকে 8টা ইলেকট্রন আর তৃতীয় স্তরে থাকে 3টে ইলেকট্রন। সো সর্বশেষ স্তরে যেহেতু 3টে ইলেকট্রন আছে তাই এর যোজ্যতা ইলেকট্রন হবে কত? 3। সো আশা করি বুঝতে পারছো যোজ্যতা ইলেকট্রন। সো আমরা নেক্সট টপিক্সে চলে যাই। নেক্সট টপিক্স হচ্ছে যোজ্যতা আর যোজনী। সো আমরা সেখানে চলে যাই, এটা মুছে দিচ্ছি। ওকে, সো আমাদের নেক্সট টপিক্স হচ্ছে যোজ্যতা আর যোজনী। সো যোজ্যতা আর যোজনী কী জিনিস অ্যাকচুয়ালি? সো যোজনী জিনিসটা আসলে আমরা 8 থেকেই পড়ে আসছি। 8-এ রাসায়নিক বিক্রিয়া যে চ্যাপ্টারটা ছিল সেখানেও ছিল আমাদের। সো যোজনী অ্যাকচুয়ালি আমাদের মুখস্থ হয় না, অনেক মানে ভেজাল লেগে যায় কোন মৌলের যোজনী কত, সেটা নিয়ে একটু ভালোই মনে রাখতে একটু প্রবলেম হয়। সো আজকে আমি 3টা ট্রিক বলে দিব, দেখি হয়তো ইজি হবে যোজনী মনে রাখার জন্য। সো শুরু করি। সো প্রথম ট্রিক যেটা, সেটা হচ্ছে ধাতু সমূহের ক্ষেত্রে সর্বশেষ স্তরের ইলেকট্রন সংখ্যাই তার যোজনী। সো এটা একটু ব্যাখ্যা করি। তোমার ধাতুসমূহ, এখন ধাতু চিনব কিভাবে সেটাও একটা প্রবলেম। সো ধাতু চেনার জন্য আমি একটা ফর্মুলা জানি, সেটা হচ্ছে তোমার যেসব মৌলের শেষে আম থাকে তারাই হচ্ছে ধাতু। যেমন ধরো সোডিয়াম, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম, এরকম আম আছে। সো শেষে যাদের আম থাকবে এরকম তারাই হচ্ছে ধাতু। একমাত্র ব্যতিক্রম হচ্ছে জিঙ্কের শেষে আম নাই কিন্তু সেটাও ধাতু হয়। সো ধাতুসমূহের সর্বশেষ স্তর যে ইলেকট্রনগুলো থাকবে সেটাই তার যোজনী। যেমন আমরা একটু উদাহরণ দিই, তোমার হচ্ছে গিয়ে সাপোজ সোডিয়ামের ইলেকট্রন বিন্যাস হচ্ছে তোমার, সোডিয়াম হচ্ছে 11। সো 2, 8, 1। সো সর্বশেষ স্তরে অ্যাকচুয়ালি আমরা যদি ডায়াগ্রাম আঁকি তাহলে প্রথম স্তরে 2টা থাকবে, সেকেন্ড স্তরে থাকবে হচ্ছে 8টা আর থার্ড স্তরে থাকবে 1টা। সো সর্বশেষ স্তরে যা ইলেকট্রন থাকবে সেটাই হচ্ছে তার যোজনী। আমি যদি অ্যালুমিনিয়ামের ক্ষেত্রে চিন্তা করি, 2 আর 3,
সো এখানে সর্বশেষ স্তরে 3, তাহলে এই যে 3টা আসবে আর কি। সো সর্বশেষ স্তরে যেহেতু 3টা, তাই ওর যোজনী হবে 3। এছাড়া তোমার হচ্ছে ম্যাগনেসিয়ামের ক্ষেত্রে 2 হবে। এছাড়া তোমার এরকম সব ক্ষেত্রেই ক্যালসিয়াম সর্বশেষ স্তরে 2টা থাকলে সেখানে হবে 2। সো সর্বশেষ স্তরে যতগুলো ইলেকট্রন থাকবে সেটাই তার যোজনী হবে। কার ক্ষেত্রে? ধাতু সমূহের ক্ষেত্রে, এটা মনে রাখতে হবে, ধাতু সমূহের ক্ষেত্রে। আর অধাতু সমূহের ক্ষেত্রে কি হবে? অধাতু সমূহের ক্ষেত্রে সর্বশেষ স্তরের বিজোড় ইলেকট্রন সংখ্যাই হবে তার যোজনী। ওকে, এটা হচ্ছে একটা পদ্ধতি। অধাতু সমূহের ক্ষেত্রে সর্বশেষ স্তরে যে বিজোড় ইলেকট্রনগুলো থাকবে, যতগুলো বিজোড় ইলেকট্রন থাকবে সেটাই হবে তার যোজনী। ব্যাখ্যা একটু পরে করতেছি। আরেকটা প্রসেস আছে, সেটা হচ্ছে তোমার সব অষ্টক পূরণ হওয়ার জন্য যতগুলো ইলেকট্রন দরকার হয়, অষ্টক পূরণ হওয়ার জন্য যতগুলো ইলেকট্রন দরকার, তাই হলো তার যোজনী। সো আমি একটু ব্যাখ্যা দিলে বুঝতে পারবো। উপরে একটু মুছে দিচ্ছি ধাতু সমূহের ক্ষেত্রে। ওকে, সো আমি একটা অধাতু সালফার, এর শেষে আম নাই, সো সালফার নিয়ে একটু কথা বলি। সালফার হচ্ছে, আমরা জানি হচ্ছে সালফার হচ্ছে 16। সো 2 8 6 ওর ইলেকট্রন বিন্যাস। সো আমরা যদি একটু ডায়াগ্রাম আঁকি, সো প্রথম স্তরে 2টা দিলাম, সেকেন্ড স্তরে হচ্ছে 8টা, আর থার্ড স্তরে হচ্ছে 6টা। সো দেখো এইখানে বিজোড় ইলেকট্রন কয়টা আছে? 2টা। সো ওর যোজনী হবে 2, কারণ সর্বশেষ স্তরে 2টা বিজোড় ইলেকট্রন আছে। এছাড়া আরেকটা পদ্ধতি আমরা কি দেখেছি, অষ্টক পূরণ হওয়ার জন্য যতগুলি ইলেকট্রন দরকার। এখন অষ্টক মানে হচ্ছে 8, সো এখানে সর্বশেষ স্তরে 6টা ইলেকট্রন আছে, তাহলে অষ্টক পূরণ হওয়ার জন্য 2টা ইলেকট্রন দরকার, সো যোজনী হবে 2। এভাবে অধাতু সময়ের ক্ষেত্রে হচ্ছে সর্বশেষ স্তরে যতগুলো বিজোড় থাকবে অথবা হচ্ছে গিয়ে অষ্টক পূরণ হওয়ার জন্য যতগুলো ইলেকট্রন দরকার সেটাই হচ্ছে তার যোজনী। যেমন আমরা আরেকটা উদাহরণ যদি দিই, অক্সিজেন সাপোজ, আচ্ছা অক্সিজেন দেখি একটু। অক্সিজেন হচ্ছে 2 আর 6। সো এটা সেমই, সেকেন্ড স্তরটা হবে না। সো সেকেন্ড স্তর যদি আমি বাদ দিয়ে দিই তাহলে এটা অক্সিজেনের ইলেকট্রন বিন্যাস হয়ে যায়। সো এইখানেও সেমভাবে বুঝাই যায় যে সর্বশেষ স্তরে 2টা বিজোড় ইলেকট্রন আছে, তাই ওর যোজনী হবে 2। অথবা অষ্টক পূরণ হওয়ার জন্য 6টা আছে, 8টা পূরণ হওয়ার জন্য 2টা ইলেকট্রন দরকার, সো ওর যোজনী হবে 2। আচ্ছা, এছাড়া আরেকটা উদাহরণ দিই আমরা, নাইট্রোজেন সাপোজ। সো 2 আর হচ্ছে 7, সরি 2 আর 5, কজ নাইট্রোজেন হচ্ছে 7। সো এটার ইলেকট্রন বিন্যাস যদি আমরা করি, প্রথম স্তরে হচ্ছে 2টা আর দ্বিতীয় স্তরে হচ্ছে 5টা, সো 3টা বিজোড় হবে। সো যেহেতু 3টা বিজোড় ইলেকট্রন আছে, তাই ওর যোজনী হবে হচ্ছে 3। অথবা অন্যভাবে চিন্তা যদি করি যে 8টা ইলেকট্রন হইতে আর কয়টা ইলেকট্রন দরকার, সো 3টা ইলেকট্রন দরকার, সো ওর যোজনী হবে 3। সো যোজ্যতার যোজনী আই হোপ বুঝতে পারছো, আর আশা করি প্রবলেম হবে না আর। সো আমরা নেক্সট একটা টপিক্সে চলে যাই, সেটা হচ্ছে, আচ্ছা ওকে, সো এটা একটু মুছে দিচ্ছি। ওকে, নেক্সট আমরা যেটা দেখব সেটা হচ্ছে যৌগমূলকের যোজনী কেমন হবে। যৌগমূলক যোজনী। সো যৌগমূলক কোনগুলো অ্যাকচুয়ালি, যেমন আমরা এরকম দেখছি যে অ্যামোনিয়াম প্লাস অ্যামোনিয়াম, এটা অ্যাকচুয়ালি অ্যামোনিয়াম। সো অ্যামোনিয়াম প্লাস, এরকম এই যে প্লাস আকৃতির যারা থাকে, যেমন আরও দেখি আমরা নাইট্রেটে হচ্ছে NO3 মাইনাস, দেন কার্বনেট, সো CO3 2 মাইনাস। এরকম যেসব যোগে অ্যাকচুয়ালি ইলেকট্রনের আধিক্য বা তোমার হচ্ছে গিয়ে পজিটিভ আধানের আধিক্য থাকে, তারাই হচ্ছে গিয়ে যৌগমূলক। সো
তোমার হচ্ছে গিয়ে সো এই যে এগুলো হচ্ছে যৌগমূলক, তো যৌগমূলকগুলোর যোজনী কেমন হবে? সো একটা জিনিস চিন্তা করো, এখানে হচ্ছে গিয়ে এগুলো হচ্ছে যৌগমূলক, আরও অনেকগুলোই লেখা যায় অ্যাকচুয়ালি। সালফেট এটাও একটা যৌগমূলক, সালফেট SO4 2-। সো এদের আধান কেমন হয় দেখি আমরা একটু। আধান মানে হচ্ছে গিয়ে এই যে এদের উপরে যেই পাওয়ারগুলো থাকে প্লাস মাইনাসে, সো ওর হচ্ছে +1, তার মানে আধান হচ্ছে +1, এর হচ্ছে -1, আর এর হচ্ছে -2, এরও -2। ঠিক আছে, তো আধান আছে। এখন যোজনী কেমন হবে? মনে যে তোমার হচ্ছে যোজনী কখনো পজিটিভ নেগেটিভ হয় না, কিন্তু আধান পজিটিভ নেগেটিভ দুইটাই হইতে পারে। সো যোজনীর ক্ষেত্রে মনে রাখবে হচ্ছে যৌগমূলকের ক্ষেত্রে আধানটাই হচ্ছে তার যোজনী হয়, কিন্তু পজিটিভ নেগেটিভ এগুলো ছাড়া। যেমন অ্যামোনিয়ামের যোজনী তাহলে কত হবে? 1, তারপরে এটারও 1 হবে, এটার হবে হচ্ছে 2, এটার হবে 2। সো বুঝতে পারছো যে যোজনী আর যৌগমূলক মানে যৌগমূলকের যোজনী কীভাবে বের করতে হয়। যৌগমূলকের ক্ষেত্রে তোমার আধান সংখ্যাটাই হবে তার যোজনী সংখ্যা। ঠিক আছে, সো এখন এই যে আমরা যোজনী শিখলাম আর যৌগমূলকের যে যোজনী শিখলাম, এগুলো অ্যাকচুয়ালি কাজে লাগবে কোথায়? এগুলো কাজে লাগবে হচ্ছে বিভিন্ন যৌগ গঠনের সময়। আমরা অনেক সময় রাসায়নিক বিক্রিয়া করার সময় অনেক যৌগের যোজনী ভুল করি। যেমন আমি একটু উদাহরণ দিয়ে বুঝাই। সো যৌগের সংকেত লেখার সময় অ্যাকচুয়ালি আমরা অনেক সময় ভুল করি। সো আমি একটু দেখি যৌগের সংকেত। সো যেমন ধরো আমি একটু উদাহরণ দিই। ধরো অ্যালুমিনিয়াম সালফেট লিখবা তুমি। আমি তোমাকে বললাম যে অ্যালুমিনিয়াম সালফেট এর সংকেতটা লিখো। সো এখন তুমি যদি যোজনী না জানো, তাহলে যে প্রবলেমটা হবে যে তুমি অ্যালুমিনিয়াম জানো, সালফেট জানো, কিন্তু যোজনী জানো না। সেক্ষেত্রে তোমার এই যে অ্যালুমিনিয়াম সালফেট লিখলে এটা কিন্তু ভুল হয়েছে। সো অ্যালুমিনিয়ামের যোজনী কত? অ্যালুমিনিয়াম যোজনী আমরা জানি হচ্ছে 3, কারণ ওর সবশিষ্ট 3টা ইলেকট্রন থাকে। সো যেটা করতে হয় সেটা হচ্ছে ওর যোজনী ওকে দিতে হয়। সালফেটকে, যেহেতু সালফেট একটা যৌগমূলকের ক্ষেত্রে ব্রেকেট ইউজ করতে হয়। অ্যালুমিনিয়াম যোজনী 3, তাই ওই 3 বাইরে চলে যাবে এখানে। আর সালফেটের যোজনী হচ্ছে 2, আমরা একটু দেখে আসছি SO4 2- হয়। সো ওর যোজনী হচ্ছে 2, সো অ্যালুমিনিয়ামের সাথে এটা চলে আসবে। ঠিক আছে, সো এই যে যোজনী জানলে তুমি হচ্ছে গিয়ে এই কি বলে এই যৌগের সংকেত যখন লিখবা তখন হচ্ছে গিয়ে এটা হেল্পফুল হবে। ঠিক আছে, এই জিনিসগুলো আমরা ভুল করি 2 3 এরকম। যেমন আমি আরেকটা উদাহরণ দিই। সাপোজ ধরো আমরা H2SO4 এটা লিখি না, সালফিউরিক অ্যাসিডের সংকেত। সো এটা কেন হইলো? অ্যাকচুয়ালি সালফেটের যোজনী হচ্ছে 2। আমরা একটু আগেই দেখে আসছি যে সালফেটের যোজনী 2, আর হাইড্রোজেনের যোজনী যেহেতু 1, সো এটা ব্র্যাকেট দিয়ে 1 লিখতে হয় না, 1টা লিখতে হয় না। সো H2SO4 এভাবে লিখি। এরকম আরও অনেক আছে, যেমন অ্যালুমিনিয়াম ক্লোরাইড। সো এটা কি ঠিক আছে? ঠিক নাই আসলে। অ্যালুমিনিয়ামের যোজনী 3, সো এখানে 3 আসবে, আর ক্লোরিনের যোজনী 1, সো এটা দেওয়া লাগে না, AlCl3 এরকম তোমরা দেখছো। সো আমি যদি ম্যাগনেসিয়াম অক্সাইড লিখি, এইখানে কি কোনো ভুল আছে? MgO, ম্যাগনেসিয়াম অক্সাইড, আসলে কোনো ভুল নাই। এখানে তোমার ম্যাগনেসিয়ামের যোজনীয় 2 আর অক্সিজেনের যোজনীয় 2, সো এটা এইভাবে লেখার কথা। কিন্তু যখন তোমার হচ্ছে গিয়ে তোমার কি বলে অনুপাত হবে, যেমন একটা সংখ্যার গুণিতক হবে, এখানে 2 আর 2 সেম, সো কাটাকাটি করে আমরা হচ্ছে গিয়ে 1 করতে পারি। যদি কখনো এমন হয় যে কাটাকাটি গিয়ে অন্য কোনো সংখ্যা থাকে, যেমন আমি একটা উদাহরণ দিই। ধরো সালফার আর অক্সিজেন। এখন অক্সিজেনের যোজনী আমরা জানি হচ্ছে গিয়ে 2, সো এখানে 2 দিলাম। আর সালফারের যোজনী 2 4 6 3টা হয় অ্যাকচুয়ালি। কেন হয় সেটা আমরা পরে দেখব। সো অ্যাকচুয়ালি আমরা যদি এখানে 4 ইউজ করি, সাপোজ সালফারের যোজনী 4 ইউজ করি, তাহলে 2 দ্বারা 4কে কাটলে 2 হয়। সো সালফার ডাইঅক্সাইড এটা। সো যদি গুণিতক হয় তাহলে কাটাকাটি করে যে সংখ্যাটা থাকবে সেটাই আমরা বসাবো। সো আশা করি বুঝতে পারছো যে যোজনী আর যৌগমূলকের যোজনী এগুলো কেন ইম্পর্টেন্ট। সো এগুলো যদি পারো তাহলে তোমার রাসায়নিক বিক্রিয়া প্লাস অনেক জায়গায় হেল্প হবে অ্যাকচুয়ালি। সো আজকের ভিডিও এই পর্যন্তই। নেক্সট ভিডিওতে আমরা আবার কথা বলবো তোমার পরিবর্তনশীল যোজনী এগুলা নিয়ে একটু কথা বলবো। সো সে পর্যন্ত ভালো থাকো, আর কোনো প্রবলেম থাকলে কমেন্টে শেয়ার করতে পারো, আর ভিডিওটি ভালো লাগলে লাইক দিতে পারো। ওকে, ধন্যবাদ।